ছোট্ট একটা ছনের ঘর, নিচু দরজা, একটা জানালা। ঘরে আসবাবপত্র বলতে একটা চেয়ার, এক কেনায় একটা স্টোভ, কয়েকটা বাসন, কড়াই। ঘরের মাঝে শীতলপাটি বিছানো, তাতে একজন বৃদ্ধা শুয়ে আছেন। দেখেই বোঝা যায় শেষ সময় চলছে। বৃদ্ধার পাশে পানির জগ, গ্লাস রাখা। তিনি পানি ঢালার চেষ্টা করছেন কিন্তু পারছেন না, হাত কাঁপছে। তাহসিন দৌড়ে গিয়ে পানি ঢেলে বৃদ্ধার মুখে তুলে দিল। বৃদ্ধা পানিটা খেয়ে আগন্তুকের দিকে তাকালেন। চোখ সরু করে তাকিয়ে চেনার চেষ্টা করলেন। ঠিক চিনতে পারলেন না। কাপা কাপা গলায় জিজ্ঞাসা করলেন, ক্যাডা তুমি? তাহসিন নরম গলায় উত্তর দিল, আমি অন্তুকে খুঁজতে এসেছিলাম। সে কোথায়? অন্তু কামে গেছে। কয়দিন ধইরা আমার শরীরটা বেশি খারাপ। ওষুধ না খাইলে রাইতে জ্বর হয়। সারা রাইত ঘুমাইতে পারি না। হেও তাই দোকানে ওভারটাইম করে। নাইলে ওষুধ কিনার টেকা থাকে না। পোলাডা আমার অনেক ভালা। কিন্তু তুমি ওরে খোঁজো কেন? তাহসিনের মনটা খারাপ হয়ে গেল। বলল, আমি অন্তুকে পড়াই। ও কিছুদিন স্কুলে গিয়েছিল। অনেক মেধাবী। পড়াশোনা করলে ভালো কিছু করতে পারবে। বৃদ্ধা করুণ হেসে বললেন, গরিবের আর পড়ালেহা। হেও কি ওই কপাল নিয়ে জন্ম নিছে? আমি মরলে তাও ওর শান্তি হয়। তাহসিন ঘরের চারপাশে তাকাল। পানি ছাড়া কিচ্ছু খাবার নেই। সে জিজ্ঞেস করল, খেয়েছেন আপনি? বৃদ্ধা মৃদু হেসে বললেন, না, অন্তু আসলে খাওয়ায় দিব। তাহসিন বাইরে গিয়ে ভাত আর গরুর মাংস কিনে আনল। অন্তুর সাথে কথা বলার সময় সে প্রায় বলতো টাকা হলে মায়ের জন্য গরুর মাংস কিনবে। অনেকদিন হল তার মা খেতে চেয়েছেন। তাহসিন নিজের হাতে খাইয়ে দিল বৃদ্ধাকে। খাওয়ানোর পুরোটা সময় বৃদ্ধার চোখ ছলছল করছিল। মুখে তৃপ্তির হাসি। যাওয়ার আগে তাহসিন বৃদ্ধার হাতে কয়েকটা টাকা গুজে দিয়ে বলল, মা, টাকাটা রাখুন। অন্তুকে বলবেন আমার সাথে যেন দেখা করে। বৃদ্ধা কেঁদে ফেললেন। তুমি আমারে মা ডাকলা? তাহসিন বৃদ্ধার হাত ধরে বলল, হ্যাঁ, আপনি আমার মায়ের মতোই। ডাকতে অসুবিধা কি? নিয়মিত ঔষধ খাবেন। আমি আবার আসব। বৃদ্ধা কাপা হাতে তাহসিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দোয়া করি বাজান, অনেক বড় হও। অনেক বড় হতে চাই না মা, দোয়া করবেন যেন অনেক ভালো মানুষ হতে পারি। তাহসিন বেরিয়ে এল। সে জানতেও পারল না বৃদ্ধাটি তার কিছুক্ষণ পরেই মারা গেলেন। মারা যাওয়ার আগে তিনি নিজের সকল পুণ্যের বিনিময়ে তার নিজ সন্তানের সাথে সাথে কয়েক মিনিটের পরিচিত বিশাল হৃদয়ের ছেলেটার জন্য প্রাণ ভরে দোয়া করে গেলেন। মোহনা অনেক সুন্দর করে গান গাইল। সবাই প্রশংসা করল। একটু আগে যে মেয়েগুলো হেসেছিল তারাও এসে ওকে অভিনন্দন জানিয়ে গেল। ছোটবেলা থেকেই মোহনা ভালো গান গায়। বাবার সামনে সে যতবার গান গাইত বাবা বলতেন, কি মিষ্টি রিনরিনে সুর আমার মেয়েটার গলায়। প্রাণটা জুড়িয়ে যায়। মোহনা তখন রোজ সকালে মিনুদির কাছে গান শিখত। সারাদিন গুনগুন করে গেয়ে বেড়াত। সেই পাহাড়ি এলাকা বাংলোবাড়িটার বারান্দায় বসে যখন গান গাইত মনে হতো বাগানের ফুলগুলোও তাতে তাল দিচ্ছে। আর ভাবতে ভাবতে মোহনার চোখ যায় অতিথির শাড়ির দিকে। সেই ছেলেটা, নেভি ব্লু শার্ট, কালো স্যুট, চোখে সানগ্লাস, পায়ের উপর পা তুলে বসে আছে। কি ভাব! সে এসেছে অনুষ্ঠানের অতিথি হয়ে। প্রিন্সিপাল স্যারের নাতি। এতদিন কানাডায় ছিল। নাম মাহাদি ইমতিয়াজ। উনার পরিচয় আর এখানে আসার কারণটা জানা হয়েছে। কিন্তু তাকে চেনে কেমন করে সেটাই মনে পড়ছে না। উফ! ক্লাসের মেয়েগুলো এখন মাহাদিকে নিয়েই আছে। তাকে নিয়ে গল্প,
জল্পনা কল্পনা কত কিছু। ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা মাহাদির কাছে গিয়ে বিদেশে পড়ার অজুহাত বানিয়ে কথা বলে এসেছে। এসে মুখ বাঁকিয়ে বলেছে, বেশি পাঠ নেয়, তাকায়নি ভালো করে। আমি দেখে নেব কতদিন থাকে এভাবে। এটা নিয়ে অন্য একটা মেয়ের সাথে তার ঝগড়া বেঁধে যায়। সুন্দরী মেয়েটা বলে, তোর চেহারা দেখেছিস? আমাকে দেখ, দুধে আলতা গায়ের রং, তোর দিকে সে তাকাবেও না। কথাটা শুনে মোহনা মনে মনে হাসল। মেয়েগুলো কত বোকা। একটু সাথে রাগও হল। এত হ্যাংলা কেন সবাই? একটা সুন্দর ছেলে দেখল আর পেছনে পড়ে গেল। স্বর্ণ বাড়ি ফিরল শেষ বিকেলে। কেয়াও সবে এসে গোসল করেছে। মুনিরা তাড়া দিচ্ছেন। স্বর্ণকে দেখে বললেন, কেয়াকে সাজিয়ে দে, সুন্দর করে সাজাবি। বলতো, নীল শাড়িটা পরবে নাকি সবুজটা? কোনোটা ভালো লাগবে? সবুজটা সুন্দর বেশি। না, ওটা পুরানো। নীলটা নতুন, চকচক করছে, এটাই পরা। আচ্ছা থাক, সবুজটাই পরুক। ওকে ভালো দেখায়। আর জুয়েলারি কি? বড় হারটা পরুক না, হালকা কিছু পরবে। স্বর্ণ বলল, মামি তুমি যাও তো, খাবার রেডি করো, আমি সব দেখে নিচ্ছি। তুমি থাকলে নিজেও পাগল হবে, আমাদেরও পাগল বানাবে। মুনিরা বললেন, তাই ভালো, আমি ওদিকটা দেখি, তুই ভালো করে সাজাস কিন্তু। মুনিরা চলে যাওয়ার সাথে সাথে কেয়া কঠিন গলায় বলল, কোনো সুন্দর সাজনা, এমনভাবে সাজাবি যেন দেখেই পছন্দ না হয়। কালো কালো মেকআপ দিবি। তুমি প্রতিবার এই কথাই বলো। বিয়ে তো একদিন করতেই হবে, তাই না? শুনেছি ছেলেটা ভালো, করে ফেলো বিয়ে। আমার এসব দেখাদেখির বিয়ে ভালো লাগে না। চিনি না জানি না, হুট করে একজনের সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নেব? কি অদ্ভুত। তাহলে কি করতে চাও? লাভ ম্যারেজ? তুমি তো ছেলেদের দিকে তাকাও না ঠিকমতো। প্রেম করবে কি করে? প্রেম করার বয়স কি আর আছে? তবুও মন মানে না। যেদিন মনের মানুষ পাবো সেদিন বিয়ে করব। ঠিক আছে, তুই কিন্তু সুন্দর সাজাবি না বলে দিলাম। আচ্ছা বাবা। পাত্রপক্ষের কেয়াকে পছন্দ হল। তারা পারলে পাকা কথা বলেই যায়। পাত্রের মা কেয়ার হাতে আংটি পরিয়ে দিয়ে গেলেন। বাড়ির সবাই খুব খুশি। কেয়া সবার আনন্দ দেখে কোনো প্রতিবাদ করতে পারল না। ছেলেটাকে তার তেমন পছন্দ হয়নি। কেমন যেন তাকনোর স্টাইল, কথাবার্তা সবকিছুতেই যেন ব্যক্তিত্ববোধের অভাব, যদিও সেটা কেউ দেখবে না। ছেলের বনেদি পরিবার, ক্যারিয়ার দেখেই সবাই খুশি। তার বলা এই সামান্য কারণে সম্পর্ক কেউ ভাঙবে না। এতদিন কেয়া বহু কিছু করে বিয়ের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে। আজ আর পারছে না, তার ক্লান্ত লাগছে। সবাই ড্রয়িং রুমে বসে ছেলের সম্পর্কে কথা বলছিল। কেয়া উঠে চলে এল। ঘুম পাচ্ছে। সে ঘরে ঢুকে আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখল। অনেকদিন দেখা হয় না, আর সুযোগ হবেও না নিজেকে সময় দেয়ার। এখন ডাক্তারি পড়ার জন্য আর পরে সংসারের জন্য। যে ক্যারিয়ারের জন্য সে এত কষ্ট করল সেটা ঠিক থাকবে তো বিয়ের পর? জামিল সাহেব বাড়িতে ঢুকেই চিৎকার চেঁচামেচি শুরু করলেন। ইয়াসমিনকে দেখে রাগে আগুন হয়ে বললেন, কোথায় তোমার ছেলে? তার সাথে আমার বহু বোঝাপড়া আছে। ইয়াসমিন কিছু বলার আগেই জামিল সাহেব তাহসিনের ঘরের দিকে ছুটে গেলেন। ঘরে কেউ নেই। তাহসিন ছেলে হলেও ঘর খুব সুন্দর করে গুছিয়ে রাখে। পরিপাটি ঘর, প্রত্যেকটা দেয়ালে আলাদা রং আর বিভিন্ন পেইন্টিং। সব তাহসিন নিজে করেছে। বারান্দায় বোর্ডে একটা অর্ধেক আঁকা পোর্ট্রেট। সামনে রং, পেন্সিল, তুলি সাজানো। জামিল সাহেব বারান্দায় গিয়ে সব ছুঁড়ে ফেলে দিলেন।
ছবিটা ছিঁড়ে কুটি কুটি করে ফেললেন। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, সে বাসায় কখন আসে? একটু পরেই আসবে। ছেলে কি করে সেই খবর তুমি রাখো? তুমি রাগ করছো কেন? তাহসিন কখনো এমন কিছু করবে না যাতে আমাদের সম্মান নষ্ট হয়। ও তাই? বলতে পারো, সে সকাল সকাল কোথায় বেরিয়ে যায়? কেন কোচিংয়ে? সেটা ভেবেই খুশি থাকো। সে কোচিং করতে যায় না। জনদরদি হয়েছে না? সে রাস্তার ছেলেদের জন্য স্কুল খুলেছে। ফ্রিতে বস্তির ছেলেদের পড়ায়। তাদের মধ্যে সে শিক্ষার আলো ছড়াচ্ছে। জামিল সাহেব মুখ বিকৃত করে কথাগুলো বললেন। চেহারা দেখে মনে হচ্ছে তাকে কেউ নিমপাতার রস খাইয়ে দিয়েছে। ইয়াসমিন খুশি হতে গিয়েও পারলেন না তার স্বামীর ভয়াবহ চেহারা দেখে। ছেলেটা খারাপ কি করছে? বলার ইচ্ছে থাকলেও বলতে পারলেন না। জামিল সাহেব বললেন, আজ আমি এটা হেস্তনেস্ত করেই ছাড়ব। আমার টাকায় থেকে খেয়ে সে রাস্তার ছেলেদের পড়াবে? আমার ছেলে হয়ে শিক্ষক হতে চেয়েছে, স্কুল কলেজের হলেও আমি মেনে নিতাম। কিন্তু জামিল সাহেব খাটে বসে পড়লেন। ইয়াসমিন তাকে পানি এনে দিল। তিনি গ্লাসটা সজোরে ছুঁড়ে মারলেন দেয়ালে। মোহনা পড়া শেষ করে শুতে এল সবার শেষে। ততক্ষণে কেয়া, স্বর্ণ ঘুমিয়ে পড়েছে। শোয়ার সাথে সাথে তার মোবাইলে মেসেজ এল। মোহনা কলেজে ওঠার পর তাকে একটা ছোট মোবাইল কিনে দেয়া হয়েছে। বলেছে ইউনিভার্সিটিতে উঠলে স্মার্টফোন দেয়া হবে। মোহনাকে সাধারণত কেউ মেসেজ করে না। তাই ভাবল অপারেটরের মেসেজ হয়তো। সে পাত্তা দিল না। কিন্তু একটু পরেই পরপর দুটো মেসেজ এলো। সে তখন কৌতূহলী হয়ে মেসেজ ওপেন করল। মেসেজগুলো এমন: হাই মোহনা, কি করো? ঘুমিয়ে গেছো নাকি? অচেনা নম্বর থেকে এমন মেসেজকে পাঠাবে? মোহনা উত্তর দিল, কে আপনি? তুমি আমাকে চেনো না কেন মোহনা? তুমি জানো আমার কত কষ্ট হয়? মোহনা অবাক হয়ে মেসেজ পড়ল। সকালের সেই ছেলেটা নয়তো? মাহাদি। সেও তো একই কথা বলেছিল। মোহনা তাকে চিনতে পারেনি। মোহনা লিখল, আপনি মাহাদি? জানতে হবে না, ঘুমাও। আচ্ছা। আর আজকে সকালের জন্য থ্যাঙ্কস। বেশ কিছুক্ষণ পর ওপাশ থেকে রাগের ইমোজি এল। আর কিছু লিখল না টেক্সট দাতা। মোহনা গায়ে মাখল না ব্যাপারটা। ঘুমিয়ে গেল। শেষ রাতের দিকে স্বপ্নে দেখল, সে আর মাহাদি কোথায় যেন বেড়াতে গেছে। মাঝ রাস্তায় তার শাড়ি খুলে বিচ্ছিরি অবস্থা। মাহাদি তাকে বকছে আর সাথে শাড়ি ঠিক করে পরিয়ে দিচ্ছে। মোহনার ঘুম ভেঙে গেল। এটা কি দেখল? সে ভীষণ লজ্জায় মুখ ঢেকে ফেলল। তাহসিন বাসায় ঢুকে দেখে পরিবেশ কেমন যেন থমথমে। কাজের ছেলে মিঠু মাথা নিচু করে চুপচাপ দরজা খুলে দিল। এমনিতে প্রচুর কথা বলে। মা বাবা বসে আছেন সোফায়। কথাবার্তা নেই। তাহসিন কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। জানে, সমস্যা তাকে নিয়েই হয়েছে। সে নিঃশব্দে নিজের ঘরের দিকে গেল। জামিল সাহেব গম্ভীর স্বরে ডাক দিলেন, তাহসিন, কথা আছে, দাঁড়াও। তাহসিন বাবার সামনে এসে দাঁড়ায়। দৃষ্টি ফ্লোরের দিকে। জামিল সাহেব জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে এতক্ষণ? বন্ধুর বাসায়। এখন কয়টা বাজে? 12:10। এত রাত পর্যন্ত বন্ধুর বাসায় ছিলে কেন? তোমার নিজের বাড়িঘর নেই? বন্ধুর বাবা মারা গেছেন। সেখানে ছিলাম। ওহ, কাজ করেছ? জি। কত টাকা দিয়েছে? তাহসিন অবাক হয়ে বাবার দিকে তাকাল। টাকা? হুম।
শেষকৃত্যের কাজ যারা করে তাদের টাকা দেয়া হয়। তোমাকে দেয়নি কেন? বাবা ও আমার খুব ভালো বন্ধু। ওর সাপোর্টের দরকার ছিল, তাই ছিলাম। ঠিক আছে, মানলাম। এখন বলো তো, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। কোচিংয়ে কেমন পড়ায়? তাহসিন মাথা আরো নিচু করে ফেলে। সে কোচিংয়ে যায় না। মিথ্যে কথাটা মুখের ওপর বলতে পারবে না। জামিল সাহেব আবারও জিজ্ঞেস করলেন, কি হলো বলো? কোচিং করি না। কি করো তাহলে? তাহসিন চুপ। রাস্তার ছেলেদের পড়াও? হু। শোন, যা করতে এতদিন সব বন্ধ। হয় ভালো করে পড়াশোনা করে বিসিএস দেবে, নয়তো বিজনেস করবে। আর তাও করতে না চাইলে চাকরির ব্যবস্থা করে দেব, করবে। তোমার দেয়া ঘুষের চাকরি আমি করব না। বিজনেসও করব না। বিসিএস দিলেও হবে না। এত পড়া মনে থাকে না। তাহলে কি করবে? এই দুনিয়ায় টাকা ছাড়া কিচ্ছু হয় না। এই এত বিলাসিতার মধ্যে বড় হয়েছ, যা চাচ্ছ তাই পাচ্ছ, এসব ফ্রিতে আসছে না। আমার বিলাসিতার প্রয়োজন নেই। আমি সুস্থভাবে বাঁচতে চাই। সুস্থভাবে বাঁচার জন্যই আমি বলছি। সেজন্য তোমার কাছে ওই 3টা অপশনই আছো। কোনোটা নেবে বলো। আমি যদি কোনোটা না নিতে চাই, তাহলে তোমার পথ তুমি দেখবে। ঠিক আছে, তোমাকে ভাবার জন্য সময় দিলাম। 2 দিন পর ডিসিশন জানাবে আমাকে। আচ্ছা। তাহসিন তার রুমের দিকে রওনা হলে জামিল সাহেব আবার তাকে ডাকলেন। বললেন, তোমার আলমারিতে অনেকগুলো ছবি ছিল। এগুলোর পেছনে তুমি প্রচুর সময় নষ্ট করেছ। ছবিগুলো আমি পুড়িয়ে ফেলেছি। আশা করছি আর কখনো এসব করবে না। তাহসিন যেন একটা হার্টবিট মিস করল। তার মনে হলো কেউ তাকে কারেন্টের শক দিয়েছে। সে ছুটে গেল ঘরে। ঘরের মাঝামাঝি ফ্লোরে গোল হয়ে আছে কাগজ পোড়া ছাই। এখনো ধোয়ার সরু রেখা বের হচ্ছে সেখান থেকে। কত স্মৃতি ছিল, কত আনন্দের মুহূর্তের ছবি এঁকে রেখেছিল, কত রাত জাগা স্বপ্ন ছিল। সব পুড়ে গেছে তার। সে ফ্লোরে বসে পড়ল। মাথা দপদপ করছে। মনে হচ্ছে ছিঁড়ে পড়ে যাবে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। তাহসিন চোখ মুছে নিল। চোয়াল শক্ত করে ধাক্কাটা সহ্য করার চেষ্টা করল। অনেকক্ষণ একভাবে বসে থাকার পর সে বুঝে গেল তাকে কি করতে হবে। এই কাজটা অনেক আগেই করা উচিত ছিল। সেই উঠে ব্যাগ গোছানো শুরু করল। 2 সেট জামাকাপড় আর ল্যাপটপ নিল ব্যাগে। বাবার আর মায়ের জন্য আলাদা করে 2টো চিরকুট লিখল। মায়ের কাছে লিখল, মা, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। সারা জীবন অনেক আদর যত্নে বড় করেছ। কিন্তু তুমি কখনো আমাকে সাপোর্ট করতে পারোনি। বাবার উপর কথা বলতে পারোনি। আমার খুশিগুলো, কান্নাগুলো তুমি সবচেয়ে ভালো বুঝতে। তবুও সেগুলাকে মূল্য দিতে না। এমনকি নিজের স্বপ্নগুলোকেও কখনো দাম দাওনি। আমারটা এখন আমি দেখে নিচ্ছি। তুমি প্লিজ এ জীবনে নিজের জন্য কিছু করো। ভালো থেকো। বাবার জন্য লিখল, বাবা, তোমার কোনো ইচ্ছেই আমি জীবনে পূর্ণ করতে পারিনি। এবারের শর্ত 3টাও পারব না। তাই চলে যাচ্ছি। তবে একটা কথা রাখব। আমি আর জীবনে কখনো ছবি আঁকব না। কথা দিলাম। ভালো থেকো। তারপর চুপচাপ বেরিয়ে গেল। বাবা মায়ের ঘর বন্ধ। শুয়ে পড়েছেন তারা। তাহসিন মিঠুকে আসতে ডাক দিল। তাকে বলল, চলে যাচ্ছি রে। বাবা মাকে দেখিস। মিঠু তাহসিনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বলল, আমি জানি আপনি অনেক কষ্ট পাইছেন। আমি চেষ্টা করছিলাম চাচারে আটকানোর। কিন্তু সে তখন কারো কোনো কথা শুনে নাই।
থাক মিঠু, যা হওয়ার হয়ে গেছে। আপনি যাইয়েন না ভাই। না রে, আর থাকব না। তুই দরজা লাগিয়ে দে। বাড়ি থেকে বের হয়ে এলোমেলো হাঁটতে লাগল। যাওয়ার জায়গা নেই। সোডিয়াম আলোতে পৃথিবী অন্যরকম দেখাচ্ছে। তাহসিনের মনে হল সে যদি পথের সাথে মিশে যেতে পারত। মাঝে মাঝে হাইওয়ে ধরে জোরে দূরপাল্লার গাড়ি ছুটে যাচ্ছে। সেই ব্রিজের উপর এসে দাঁড়াল। শান্ত পানি বয়ে যাচ্ছে। গভীরতা অনেক। ঝাঁপ দিল মরার সম্ভাবনাই বেশি। তার মনে হল যারা সুইসাইড করে তারা শুধু শুধু করে না, প্রচুর প্রেসারে এসে করে। কিন্তু সে করবে না। বাবাকে দেখিয়ে দেবে টাকা দিয়ে সব হয়, কিন্তু মানুষের সত্যিকারের সম্মান আর ভালোবাসা পাওয়া যায় না। সে পেয়ে দেখাবে। তাহসিন ঘুরে সামনের দিকে গেল। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে একটা বাস টার্মিনালে এসে বসল। রাত প্রায় ৩টে। আকাশে মেঘ নেই। তারা ফুটে আছে লাখে লাখে। খোলা আকাশের নিচে বেঞ্চিতে বসে তার মনে নানা ভাবনার উদয় হল। ছোট্ট পৃথিবী নামক গ্রহটা বড্ড নিষ্ঠুর। ভালোবাসা, শখ, স্বপ্নগুলোকে শুষে নিয়ে যায় নিজের ভেতর। থেকে যায় শুধু স্বার্থ আর ধোঁকা। শরীর ক্লান্ত থাকায় দ্রুতই ঘুমিয়ে পড়ল তাহসিন। ঘুম ভাঙল ভোরে। চারপাশে লোকজন বাসের জন্য দাঁড়িয়ে আছে। সবাই ব্যস্ত। কারো দিকে কারো তাকানোর সময় নেই। তাহসিনের খিদেও পেট চো চো করছে। কাল দুপুর থেকে কিছু খায়নি। মাথাটা কেমন করছে। সে মানিব্যাগ বের করে দেখল ৭২০ টাকা আছে। এই টাকা দিয়ে সে কয়দিন চলবে? কোথায় থাকবে? তার কোনো ইনকাম সোর্সও নেই। আপাতত ভাবতে পারছে না আর। সেই উঠে খাবারের হোটেল খুঁজতে লাগল। প্রচণ্ড খিদে নিয়ে ৩টা পরোটা খেল। মনে হল যেন অনেকদিন পর ভালো খাবার খেয়েছে। হোটেল থেকে বের হয়ে ভাবতে লাগল কোথায় যাওয়া যায়। তার স্কুলের ছাত্রছাত্রীদের আজকে খাতা কিনে দেয়ার কথা। এদিকে তার নিজেরই টাকা নেই। যে ঘরে পড়ায় সেটারও ভাড়া দিতে হবে। চালানো যাবে না এখন স্কুল। আগে নিজের একটা জায়গা করে নিতে হবে। মাহাদি সকালের ব্রেকফাস্ট ছাদে বসে করে। এই বাড়ির ছাদটা সুন্দর। বড় ছাদের মাঝামাঝি সিমেন্টের ছাতা বানানো। নিচে টেবিল, চেয়ার। পুরো ছাদ জুড়ে নানা জাতের গাছপালা লাগানো। বেশিরভাগ ফুল গাছ। মাহাদির নানি ফুল ভীষণ পছন্দ করেন। তিনিই বাগান করেন। সে বসার কিছুক্ষণ পরেই কাজের ছেলেটা খাবার নিয়ে এল। বাংলাদেশে আসার পর থেকে সে প্রতিদিনই পছন্দের খাবারগুলো খাচ্ছে। আজও আছে ডুবো তেলে ভাজা পরোটা, গরুর মাংস, সুজির হালুয়া। এর মধ্যেই ওজন বেড়ে গেছে ৪ কেজি। পেট বড় হয়ে যাচ্ছে। কিন্তু সে খাবার কন্ট্রোল করতে পারছে না। নানাবাড়ির আদর বলে কথা। অর্ডার করার সাথে সাথে সব হাজির। খেতে খেতে মোবাইল বের করে মোহনার গানের ভিডিওটা দেখতে থাকল মাহাদি। কতদিন পর গান শুনল মেয়েটার। এখন আরও ভালো গায়। কথাও তো হলো কতদিন পর। ইচ্ছে করছিল ছোটবেলার মতো কোলে তুলে নেয়। কিন্তু এখন মোহনা বড় হয়ে গেছে। ছোটটি নেই। চাইলেই যা খুশি করা যায় না। ভাগ্যিস ওর খোঁজ পেয়েছিল। দেশে আসার পর নানা বাড়িতে উঠে তার যখন করার মতো কিছু ছিল না তখন একদিন নানার কাগজপত্র ঘাটাঘাটি করছিল। কলেজের কাগজের মধ্যে হুট করেই একটা ফর্ম পেয়ে গেল। উপরে ছবি লাগানো। ছবির মেয়েটা তার খুব চেনা। নামটা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল মাহাদি। মোহনা আফরোজ। মোহনা। সেই মোহনা। তারপর কত কিছু হয়ে গেল। মোহনাকে পেল। দূর থেকে দেখেই চলে এসেছিল। কথা বলতে পারেনি কেন যেন।
কিন্তু গতকাল নানাভাই যখন বললেন কলেজ ফাংশনে অতিথি হয়ে যেতে তখন সে সাথে সাথেই রাজি হয়ে গেল। মোহনার সামনে অবশ্য পড়ত না, কিন্তু মোহনাকে সবার মাঝে ওভাবে হেনস্থা হতে দেখে সে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না, তাই চলে গিয়েছিল সামনে। তখন মোহনার চাহনি দেখেই বুঝে গিয়েছিল সে তাকে চিনতে পারেনি। মাহাদির কষ্ট হচ্ছিল ভীষণ। রাতে থাকতে না পেরে মোহনাকে টেক্সটও করেছিল। মোহনার নাম্বার জোগাড় করে দিয়েছিল অনিক। অনিককে সে কিছুদিন আগে রেখেছিল মোহনার খবর তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। অনিকের কথা মনে হতেই মনে পড়ল অনিক কিছুদিন ধরে ফোন ধরছে না। সমস্যা কি? কোনো ক্রাইম করে জেলে চলে যায়নি তো? কোনো বিশ্বাস নেই। ওর বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে। অনিকের সাথে মাহাদির পরিচয় স্কুল জীবনে। ক্লাস 7-এ থাকাকালীন মাহাদি সিলেট জেলা স্কুলে পড়ত। সেখানে অনিকও পড়ত। একটা বছর ভালো ফ্রেন্ডশিপ ছিল তাদের মধ্যে। তখন অনিক এরকম চোর ছ্যাচড়া টাইপের ছিল না, তবে চরিত্রে কিছুটা সমস্যা ছিল। তারপর ঢাকায় এসে টাকার অভাবে, চাকরির অভাবে এমন হয়ে গেছে। ঢাকায় নানা বাড়িতে আসার পর হঠাৎ করেই অনিকের সাথে দেখা হয়ে গেল একদিন। কথাবার্তা বলে মনে হলো তাকেই কাজটা দেয়া যায়। বিনিময়ে মাহাদি টাকাও দিত প্রচুর। মাহাদি খেয়ে নিচে নেমে রেডি হয়ে নিল। অনিকের বাড়িতে যেতে হবে। মাহাদি অনিকের বাড়িতে গিয়ে দেখল বাড়িতেই আছে। এই দুপুর গরমে ঘুমিয়ে কাদা। দরজা খোলা ছিল। মাহাদি ঢুকে চেয়ারে বসে অনিকের ঘুম ভাঙার অপেক্ষা করল কিছুক্ষণ। তারপর না ওঠায় ডাক দিল। মাহাদিকে দেখে অনিক যেন কিছুটা ভয় পেয়ে গেল। কয়েকবার কেশে গলা পরিষ্কার করে বলল, তুই এসেছিস? তো কি করতাম? তুই ফোন ধরছিস না কেন? অনিক বোকা বোকা হেসে বলল, ফোন করেছিস দেখিনি। মিথ্যে কথা বলবি না, সত্যিটা বল। কি হয়েছে? কিছু না। মাহাদি বুঝতে পারল অনিক কোনো না কোনো গণ্ডগোল পাকিয়েছে। মোহনা সম্পর্কিত কিছু নয় তো? জানতে হবে। মোহনাকে নিয়ে সে কোনো রিস্ক নিতে পারবে না। সে বলল, সত্যিটা বল অনিক। সত্যি বলছি, কিছু হয়নি। তোকে কাজ দিয়েছিলাম। করছিস না কেন? আমি আর কাজটা করব না রে। অন্য কাজ পেয়েছি। তাই? কি কাজ শুনি? তুই বুঝবি না। অনিক অন্যদিকে তাকিয়ে বলল। মাহাদি ঠান্ডা গলায় বলল, বললে টাকা দেব। যদি তুই সত্যি কথা বলিস আর আমার বিশ্বাস হয় তাহলে তোর অন্য কাজ করতে হবে না। এমনি টাকা পাবি। অনিক একটু ভাবল। তারপর বলল, কিন্তু তাহলে তুই আমাকে কিছু বলতে পারবি না। ঠিক আছে, বলবো না। অনিক বলতে শুরু করল, মোহনার খোঁজ তুই যেভাবে বলেছিলি সেভাবেই রাখছিলাম। প্রতিদিন কলেজের বাইরে দাঁড়িয়ে থাকতাম। ওর পেছনে পেছনে বাড়ি পর্যন্ত যেতাম। 2 মাস পরে একদিন মেহনার সাথে আরেকটা মেয়েকে দেখলাম। মেয়েটা মোহনার চাচাতো বোন। নাম মৌনি। পরীর মতো সুন্দর। কথা আরও মিষ্টি। আমি পাগল হয়ে গেলাম। সুযোগ বুঝে মনির সাথে কথা বলা শুরু করলাম। ওকে পটানোর চেষ্টা করতে থাকলাম। প্রথম প্রথম পাত্তা দিচ্ছিল না, কিন্তু কয়েকদিনের মধ্যে রাজি হয়ে গেল। প্রেমও হচ্ছিল খুব। অনেকদিন স্কুল পালিয়ে আমার সাথে ঘুরতে গেছে। নিজের টিফিনের টাকা জমিয়ে খাইয়েছে আমাকে। এমনকি আমার ফোনে লোডও দিয়ে দিয়েছে। আমি ওকে বলেছিলাম আমি চাকরি করি, গুলশানে থাকি, অনেক পড়াশোনা। মেয়েটা আস্তে আস্তে আমার প্রতি অনেক দুর্বল হয়ে গেল। আমার ওকে পুরোপুরি পেতে ইচ্ছে করতে লাগল। তাই প্ল্যান করলাম ওকে নিয়ে পালাবো। মৌনিকে পটিয়ে টাকা পয়সা, গহনার ব্যবস্থাও করে ফেলেছিলাম। মেয়েটা এক পায়ে খাড়া ছিল আমার সাথে পালাতে। তারপর অনেক দীর্ঘশ্বাস ফেলল।
তারপর কি? যেদিন পালানোর কথা সেদিন কি থেকে কি হয়ে গেল? ধরা পড়ে গেলাম। প্রচুর মার খেয়ে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছিল সেখান থেকে। মাহাদি এতক্ষণ সহ্য করছিল। এবার উঠে গিয়ে সপাটে চর বসিয়ে দিল অনিকের গালে। অনিক হতভম্ব হয়ে গেল। মাহাদি বলল, ওরা তোকে পুলিশে দেয়নি? না। এরপর যদি কেনদিন তোকে মৌনি বা মোহনার আশেপাশে দেখি তাহলে তোকে আমি পুলিশে দেব। আর তোর এই চেহারা আমাকে আর কোনো দিন দেখাবি না। মাহাদি বের হয়ে যাবে, সে সময় অনিক বলে উঠল, তুই বলেছিলি সত্যি বললে টাকা দিবি। মাহাদির ইচ্ছে হলো তাকে আরো মারে, কিন্তু কি মনে করে মারল না। ঘৃণায় মুখ ফিরিয়ে মানিব্যাগ থেকে টাকা বের করে ছুড়ে দিল অনিকের দিকে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে পাশের বাড়ির মেয়েটা গানটা গাইছে। ইয়াসমিন আরার চোখ ঝাপসা যাচ্ছে বারবার। তিনি ভাবতেও পারেননি তার ছেলে এভাবে চলে যাবে। অবশ্য চলে গিয়ে ভালোই করেছে। এখানে আর কতদিন টর্চার সহ্য করত? জামিল সাহেব সকাল থেকে কথা বলছেন না। তিনিও বোঝেননি তার ভীতু ধরনের ছেলে বাড়ি ছেড়ে যাওয়ার সাহস করবে। ইয়াসমিন আজকে নাস্তা বানাননি, সকাল থেকে ঘরে বসে আছেন। জামিল সাহেবও অফিসে গেলেন না, থম ধরে বসে রইলেন ড্রয়িং রুমের সোফায়। বেলা 12টার দিকে কলিং বেল বাজল। ইয়াসমিন দরজা খুলে দেখলেন 1415 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে। ইয়াসমিনকে সালাম দিয়ে ছেলেটা জিজ্ঞেস করল, তাইসিন ভাইয়া আছে বাসায়? না, নেই। কে তুমি? তুমি ওকে কেন খুঁজতে এসেছ? আমি অন্তু, একটা দরকারে আসছিলাম। কি দরকার বলো? তাহসিনকে নিয়ে কথা হচ্ছে শুনে জামিল সাহেবও উঠে দরজার কাছে এলেন। অন্তু বলল, আমার মা মারা গেছে। মারা যাওয়ার আগে তাহসিন ভাইয়ার জন্য এইটা দিয়ে গেছে বলে সে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ দেখালো। ইয়াসমিন জিজ্ঞেস করলেন, কি এটা? নাকফুল, সোনার। আমার মায়ের কয়েকটা ছোট গয়নাগাটি ছিল, তার মধ্যে এইটা তাহসিন ভাইয়ারে দিতে বলছে, তার বউয়ের জন্য। ইয়াসমিন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমার মা আমার ছেলেকে কি করে চেনে? তাহসিন ভাইয়া আমাগো বাসায় গেছিল, মায়ের অনেক যত্ন করছে। মা মরার আগে এইটা দিয়া বলছেন তারে দিতে। আর কিছু তো ছিল না মায়ের। জামিল সাহেবও ভীষণ অবাক হলেন, প্রথমত এই ছেলেটার সততা দেখে, কারণ ছেলেটাকে দেখে হতদরিদ্র মনে হচ্ছে। ইচ্ছে করলেই সে নাকফুলটা বেচে হাজারখানেক টাকা পেয়ে যেতে পারে। তা না করে মায়ের কথা রাখতে এসেছে। আর দ্বিতীয়ত তাহসিন এমন কি করল যাতে করে দরিদ্র মুমূর্ষু মহিলা তাকে নিজের জিনিস দিয়ে গেলেন। তিনি বলে বসলেন, তাহসিনের অনেক টাকা পয়সা আছে, তার এটা লাগবে না, বরং তুমি নাকফুলটা বিক্রি করে দিও, কাজে লাগবে। অন্তু হাসল, হাতের উল্টোপিঠ দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, মায়েরে এতদিন দেখতে পারছি আর তার শেষ ইচ্ছাটা আমি বেইচা খামু? এই নাকফুলের দাম আমার কাছে অনেক, এটা যার জন্য মা দিয়া গেছে সেই পাইব। আমি পড়ে আসমু আবার। জামিল সাহেবের হুট করেই অনেক আগের কথা মনে পড়ে গেল। তিনি তখন বিদেশে থাকেন, পিএইচডি করছেন, পড়াশোনার প্রচণ্ড চাপ। তার মায়ের শরীর খুব অসুস্থ। মা প্রতি সপ্তাহে ফোন করে কান্নাকাটি করে বলতেন, জামিল বাবা তুই একবার আয়, আমি মরার আগে তোকে একটাবার দেখতে চাই। জামিল সাহেব পাত্তা দিতেন না। তার মা 12 মাসের অসুস্থ, এদিকে তার পড়াশোনা প্রায় শেষ। মায়ের কথার জন্য এই সময়ে সব ছেড়ে ছুড়ে চলে যাওয়া বোকামি। শেষ যেদিন মায়ের সাথে কথা হয়েছিল সেদিন জামিল সাহেব বলেই ফেলেছিলেন, এত ঘ্যান ঘ্যান করো না তো, আমি পড়া শেষ হলেই চলে আসব।
তখন প্রাণ ভরে দেখে নিও। এক কথা প্রতিদিন শুনতে ভালো লাগে না। মা আর কথা বলেননি, ফোনও করেননি আর। জামিল সাহেবও ব্যস্ততার কারণে ফোন করতে ভুলে গেছেন। তার মা মারা যাওয়ার আগে অন্য ছেলেদের বলে গিয়েছিলেন তার মৃত্যুর খবর যেন জামিল সাহেব না পান। ভাইয়েরা সেই কথা রাখতে তাকে খবর দেননি। জামিল সাহেব দেশে ফিরে দেখেছিলেন মা মারা গেছে প্রায় 4 মাস আগে। ঘটনাটা মনে পড়তেই জামিল সাহেবের কি হল, তিনি অন্তুর দিকে তাকিয়ে বললেন, এই ছেলে, তুমি চলে যেও না। দুপুরে আমাদের সাথে খেয়ে যাবে। আবির টিউশনি থেকে বের হয়ে বড় রাস্তায় নামল। পড়ানো তাড়াতাড়ি শেষ হওয়ায় আজ হেঁটে বাড়ি যেতে ইচ্ছে করছে তার। আবির ভার্সিটিতে পড়াকালীন সময় থেকেই টিউশনি করে। এখন এটাই জীবিকা হয়ে দাঁড়িয়েছে। চাকরি খোঁজার পাশাপাশি টিউশনি করে হাত খরচ চালায়। হঠাৎ আবির দেখতে পেল রাস্তার মাঝামাঝি জায়গা দিয়ে তাহসিন হাঁটছে। উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে তাকে। আবির তাহসিনের নাম ধরে বেশ কয়েকবার ডাক দিল। তাহসিন শুনল না। আবির দৌড়ে তাহসিনের কাছে গিয়ে হাত ধরে টান দিল। তাহসিন অবাক হয়ে তাকাল। আবির দেখল তাহসিনের চোখগুলো লাল টকটকে, কেমন যেন নেশাগ্রস্তের মতো লাগছে। আবির বলল, কি হয়েছে তোর? তাহসিন প্রথমে প্রশ্নটা বুঝতে পারল না। আবির আবারও একই প্রশ্ন করল। প্রিয় বন্ধু আবিরকে পেয়ে শক্ত হয়ে থাকা তাহসিনের মনটা হুট করেই গলে গেল। তার ইচ্ছে হল আবিরকে জড়িয়ে ধরে কাঁদতে। সে আবিরের হাত ধরে বলল, চল কোথাও বসে বলি। স্বর্ণ সেবার মিডটার্ম দিতে না পারায় টিচারদের কাছে আবেদন করেছিল। গুরুতর কারণ দেখানোর জন্য সব টিচারই তার আলাদাভাবে পরীক্ষা নিতে রাজি হয়েছেন। আজ 2টো পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বের হয়ে দেখল শেগুফতা তাকে ফোন করেছে বেশ কয়েকবার। স্বর্ণ চিন্তায় পড়ে গেল। বাবার কিছু হলো না তো? এমনিতে তার সৎ মা তাকে কখনোই ফোন করেন না। আজ হঠাৎ কি হল? স্বর্ণ কলব্যাক করল। শেগুফতা ফোন ধরলেন না। স্বর্ণ এবার বাবাকে কল করল। বাবার ফোন সুইচ অফ দেখাচ্ছে। স্বর্ণ যত দ্রুত সম্ভব ওর বাবার বাসার দিকে রওনা হল। বাসায় পৌঁছে দেখল বাড়িতে মেহমান এসেছে। শেগুফতার কিছু কলিগ। স্বর্ণর বাবা অফিসে। তিনি সুস্থ আছেন। স্বর্ণ শেগুফতাকে জিজ্ঞেস করল, এতবার ফোন করেছিলেন কেন? শেগুফতা একটু লজ্জিত হয়ে বললেন, আসলে আমার কলিগরা প্রথমবার এসেছে। তারা তোমাকে দেখতে চেয়েছে। কখনো দেখেনি বলে আমি বুঝতে পারছিলাম না কি করব। তারা জানে না যে তুমি এখানে থাকো না। তাদের বলেছি পরীক্ষা দিতে গিয়েছ, চলে আসবে। সেজন্যই ফোন করেছিলাম। তুমি এসেছ খুব সুবিধা হলো। আপনি জানলেন কি করে আজ আমার পরীক্ষা? শেগুফতা অবাক হয়ে বললেন, সত্যি পরীক্ষা ছিল? আমি আন্দাজে বলেছি। স্বর্ণ কিছু না বলে ফ্রেশ হতে গেল। বের হওয়ার পর শেগুফতা ওকে গেস্টদের রুমে নিয়ে গেলেন। স্বর্ণর কাঁধে হাত রেখে হাসি মুখে পরিচয় করিয়ে দিলেন, দিস ইজ মাই ডটার স্বর্ণ। স্বর্ণ ভেতরে ভেতরে চমকে গেল। কথাটা কোথায় গিয়ে যেন কাটার মতো বিঁধল। মহিলা কি অবলীলায় বলে দিলেন, স্বর্ণ তার মেয়ে? আদৌ কি তিনি মনে মনে মানেন সেটা? সবাই স্বর্ণকে হেসে ওয়েলকাম করে নিজেদের মাঝে বসালেন। মোট 5 জন এসেছেন। তার মধ্যে একজন মহিলাকে আলাদা করে চোখে পড়ে। মিষ্টি দেখতে, একটু মোটাসোটা, গোলাপি গায়ের রং, নাকের পাশে মাঝারি তিল। মহিলাটি একদৃষ্টিতে স্বর্ণর দিকে তাকিয়ে আছেন। অন্যরা কথাবার্তা বললেও তিনি বলছেন না। স্বর্ণর ভারী অস্বস্তি হল। একটু পরে মহিলাটি উঠে ওয়াশরুমে গেলেন। তিনি যাওয়ার সাথে সাথেই অন্য একজন মহিলা গলা নামিয়ে বললেন, জানেন,
ইয়াসমিন আপার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে। অন্য একজন গালে হাত দিয়ে বললেন, কি বললেন? সত্যি? হ্যাঁ, আমি আজকেই জেনেছি। দেখেন না, কিছুদিন ধরে উনার মন খারাপ, কথা বলেন না। কিন্তু পালালো কেন? শুনেছি বাবার সাথে রাগ করে পালিয়েছে। ও, তাই তো বলি। আপা সবসময় হাসি খুশি মানুষ, হঠাৎ কি হলো? আজও কত জোরাজুরি করে আনলাম। আচ্ছা। মহিলাটি কি কথা বলতে গিয়ে ইয়াসমিন নামক মহিলাটি চলে আসায় চুপ হয়ে গেলেন। ইয়াসমিন এবার এসে স্বর্ণর পাশে বসলেন। তারপর পার্টি যতক্ষণ ছিল, ইয়াসমিন স্বর্ণর দিকে তাকিয়েই রইলেন। মৌনির এখন কেমন যেন সবকিছু ফ্যাকাশে মনে হয়। জ্বর হলে যেমন লাগে তেমন। অনিকে যে একটা ফ্রড এটা বিশ্বাস করতে তার অনেক সময় লেগেছে। এদিকে মা তার সাথে কথা বলছে না। পুরো পৃথিবীর লোকও যদি ভালো ব্যবহার করে, কিন্তু মা রাগ করে মুখ ফিরিয়ে থাকেন তাহলে কিচ্ছু ভালো লাগে না। মৌনি কয়েকবার তার মায়ের সাথে কথা বলতে গেছে, কিন্তু মা কথা বলেননি। দাদুর কাছে যাওয়ার সাহস তার এখন পর্যন্ত হয়নি। মৌনি দুপুরে গোসল করার জন্য জামাকাপড় বের করতে আলমারি খুলল। বড় আলমারিতে সবার জামাকাপড় রাখার জন্য আলাদা আলাদা তাক আছে। মৌনি ভেতরের থেকে জামা বের করতে নিলে দুটো জামার মধ্যে থেকে কিছু একটা জিনিস নিচে ছিটকে পড়ল। মৌনি তুলে দেখল একটা পেনড্রাইভ। ওর ভয়ে গলা শুকিয়ে গেল। এটা অনিক তাকে দিয়েছিল। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কিছু ভিডিও আছে এতে। মৌনি কেয়ার ল্যাপটপে অন করে দেখেছিল, তারপর রেখে দিয়েছিল লুকিয়ে। ভেবেছিল অনিককে দিয়ে দেবে। সে দ্রুত জিনিসটা লুকিয়ে ফেলল। ভাগ্যে সেই সময় কেউ ঘরে নেই। সে রান্নাঘর থেকে পুতা এনে পেনড্রাইভটা টুকরো টুকরো করে বাড়ির পেছনে দিকে ফেলে দিল। ঘেমে গেছে ততক্ষণে। ঘর থেকে বের হওয়ার সময় মুনিরার সামনে পড়ে গেল সে। মুনিরা ভুরু কুঁচকে মৌনির দিকে তাকিয়ে রইলেন, কিন্তু বললেন না কিছু। গোসল করার সময় মৌনির ইচ্ছে হল নিজের চুল ছিঁড়ে ফেলে। এরকম একটা খারাপ জিনিস যে তার গার্লফ্রেন্ডকে দিতে পারে সে কি করে ভালো হয়? মৌনি কেন আগে বুঝল না? তাহলে ওর এত সুন্দর জীবনটা এরকম হয়ে যেত না। মৌনি অনেক কাঁদল। আর প্রথমবারের মতো সে সত্যি সত্যি অনুতপ্ত হল। প্রায় 2 ঘন্টা ধরে গোসল করার পর বড় মা শশী এসে ডাকাডাকি করে তাকে বাথরুম থেকে বের করলেন। মৌনি যখন বের হল তখন তার চোখ লাল, শরীর কাঁপছে। শশী মৌনিকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে গেলেন। বোঝালেন অনেক। একটু খাইয়েও দিলেন। খেয়ে মৌনি কাঁথা গায়ে দিয়ে বিকাল পর্যন্ত শুয়ে রইল। হঠাৎ কি মনে হতেই উঠে পড়ল মৌনি। ভয় ভয় মায়ের ঘরে গেল। মুনিরা তখন সেলাই করছেন, একনাগারে সেলাই মেশিনের সামনে বসে হাত পা চালিয়ে যাচ্ছেন। মৌনি ডাক দিল, মা। মুনিরা একবার পেছনে ফিরে দেখে আবার নিজের কাজ করতে লাগলেন। মৌনি এবার ছুটে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরল। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকল, মা, তুমি কথা বলো, নইলে আমি মরে যাব। আমি কখনো আর এমন করব না, তুমি বিশ্বাস করো। মা, একবার কথা বলো। মুনিরা প্রথমে মুখ ফিরিয়ে রাখলেও শেষ পর্যন্ত কেঁদে ফেললেন। মৌনিকে জড়িয়ে ধরলেন। 2 মা মেয়ে মিলে সে কি কান্না। শশী দরজায় দাঁড়িয়ে তাদের মিলনের দৃশ্য উপভোগ করছিলেন। হঠাৎ নিচ থেকে আবিরের গলা শোনা গেল। চিৎকার করে ডাকছে তাকে। শশী দ্রুত নিচের দিকে রওনা দিলেন। এই ছেলেটা এত জোরে ডাকতে পারে। স্বর্ণ যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, আবছা আলো ছড়িয়ে আছে। গেট দিয়ে ঢুকেই সে দেখতে পেল সামনে একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যেও স্বর্ণর চিনতে অসুবিধা হল না।
এটা সেই ছেলেটা যে ওকে হাসপাতালে ভর্তি করেছিল, পরীক্ষা বাদ দিয়ে তার পাশে বসেছিল। সেই চোখ, মুখ, শুধু এখন বড় বড় দাড়ি হয়েছে, এলোমেলো লম্বা চুল। ছেলেটাও তার দিকে তাকিয়ে আছে। অন্ধকার ঘনিয়ে আসছে। স্বর্ণর বুকে কেমন চিনচিনে ব্যথা অনুভব হল। চোখে পানি এসে গেল। যাকে প্রতিরাতে সে স্বপ্নে দেখে, সে কি সত্যি তার সামনে, নাকি এটাও স্বপ্ন? কতক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়েছিল জানে না। স্বর্ণর মনে হল এভাবে সে অনন্তকাল থাকতে পারবে, একটুও কষ্ট হবে না। হঠাৎ মোহনা পেছনে থেকে স্বর্ণর হাত টেনে ধরে বলল, কিরে স্বর্ণ আপু, এখানে দাঁড়িয়ে কি করছিস? স্বর্ণ পেছনে ফিরল। ঠিক তখনই লাইট জ্বলে উঠল। স্বর্ণ ঝট করে সামনে তাকিয়ে দেখল কেউ নেই। পুরো হলঘর ফাঁকা। তাহলে কি সত্যি ছেলেটা কল্পনা ছিল? এত জীবন্ত কল্পনা? স্বর্ণ ক্লান্ত থাকায় এসেই ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠল রাত 10টায়। বড় মামি তাকে ডেকে উঠেও খাইয়ে দিল। স্বর্ণ খেয়ে পড়তে বসল। ঘর থেকে বেরো হল না। আগামীকাল পরীক্ষা আছে। মোহনা, কেয়াও তার সাথে পড়ছে। মৌনি আজ তার মায়ের সাথে ঘুমাতে গেছে। রাত 12টার দিকে কেয়া আর মোহনা ঘুমাতে গেল। কেয়া এমনিতে সারারাতি পড়াশোনা করে, তবে আজ তার মন ভীষণ অস্থির। পড়া হচ্ছে না মোটেও, তাই সেও মোহনার সাথে শুতে গেল। সবসময় কেয়া আর মোহনা দুই পাশে ঘুমায়। স্বর্ণ, মৌনি মাঝখানে। সেভাবেই শুয়েছিল আজও। হঠাৎ কেয়া উঠে এসে মোহনার পাশে শুয়ে পড়ল। মোহনাকে জড়িয়ে ধরে বলল, মোহু, কতদিন পর তোকে জড়িয়ে ধরলাম বল। আগে যখন তুই ছোট্ট ছিলি, তখন গুটিসুটি হয়ে বুকের মধ্যে শুয়ে থাকতিস। একটু নড়াচড়াও করতিস না। আর যার বুকে ঘুমাতিস সে তোকে একটু সরালেই ঘুম ভেঙে সে কি কান্না। মোহনা হাসতে লাগল। কেয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। তার মনে নেই ছোটবেলায় ঠিক কেমন করত। আচ্ছা কেয়াপু, তোমার তো বিয়ে হয়ে যাবে। তখন আর এখানে থাকবে না তাই না? বরের সাথে ঘুমাবে। এভাবে জড়িয়ে ধরে হুট করে বলে ফেলল মোহনা। কেয়া যেন একটু কেঁপে উঠল। মোহনার মাথায় চাটি দিয়ে বলল, বেশি পেকে গেছিস না? মোহনা লজ্জা পেয়ে গেল। কারণ তার চোখের সামনে এই মুহূর্তে মাহাদির চেহারা ভেসে উঠেছে। সে আগে কখনো কোনো ছেলেকে নিয়ে এভাবে ভাবেনি। মোহনা ছোটবেলা থেকেই জানে সে কালো, অসুন্দর। তার বান্ধবীরা স্কুল থেকেই প্রেম করে আসছে। ডজন ডজন লাভ লেটারও পেয়ে গেছে ইতিমধ্যে। কারো কারো ব্রেকআপ হয়েছে, আবার নতুন করে সম্পর্কও হয়েছে। অথচ তাকে কেউ কখনো ভালোবাসি শব্দটাও বলেনি। সেও কখনো এসব নিয়ে মাথা ঘামায়নি। নিজের মতো ভালো থেকেছে। কিন্তু এই ছেলেটা সব এলোমেলো করে দিচ্ছে। না চাইতেও কল্পনাতে চলে আসছে। বাড়িতে কেয়ার বিয়ের যত কথা হচ্ছে, তার নিজের বিয়ের কথা মনে হচ্ছে। আজও কলেজে এসেছিল মাহাদি। মোহনা ক্লাস ব্রেকে বারান্দায় এসে দেখেছে তাকে অফিস রুম থেকে বের হতে। হালকা সবুজ টি শার্ট, জিন্স, সাদা কেটস পরা। চোখে সানগ্লাস। চোখ দুটো যেন ইচ্ছে করেই ঢেকে রাখে ছেলেটা। কোনো দিকে তাকাচ্ছিল বোঝাও যাচ্ছিল না। তবে মোহনার কেন যেন মনে হচ্ছিল মাহাদি তার দিকেই তাকিয়ে আছে। মোহনার ভয় হচ্ছিল তাকে খুব খারাপ দেখাচ্ছে না তো। সে এক ছুটে ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে এলো। ঘাম মুছে চুলটা ঠিক করে এসে দেখল মাহাদি চলে গেছে। তখন খুব অস্থির লাগছিল। এই মুহূর্তে সেই অস্থিরতার কথা মনে করে তার মন অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গেল।
এদিকে মোহনার বলা কথাটা শুনে কেয়ার অস্থিরতা বেড়ে গেল। ওই লোকটাকে জড়িয়ে থাকার কথা মনে হতেই কেমন গা গোলানো অনুভূতি হতে লাগল। অথচ এমন হওয়ার কথা নয়। লোকটা তার হবু বর। কেয়া নিজেকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেও সফল হতে পারল না, তার চোখ দুটো বারবার ভিজে আসতে লাগল। একসাথে থাকা দুটো মানুষ একই কথায় দুটি ভিন্ন জগতে চলে গেল। যার একটায় আছে হাতছানি দেয়া সুখ, অন্যটায় ধূসর বিষণ্ণ বিকেল। পড়তে পড়তে কখন 3টা বাজল বুঝতেও পারল না স্বর্ণ। খিদে পেয়ে গেছে খুব। সে খাবারের খোঁজে ঘর থেকে বের হল। গতকাল বিকেল থেকেই আকাশটা মেঘলা। জোর বাতাস বইছে। শীতল বাতাসের ঝাঁপটা স্বর্ণর চোখে মুখে এসে লাগল। মোজাইকের ঠান্ডা ফ্লোরে পা দিতেই শরীর শিরশির করে উঠল। নিচে রান্নাঘরের দিকে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ল করিডোরের শেষ মাথার গেস্টরুমে আলো জ্বলছে। কে এলো গেস্ট? কেউ তো কিছু বলল না। ভাইয়েরা কেউ নয় তো? স্বর্ণ ঘরটার দিকে গেল। দরজায় পর্দা দেয়া। সে পর্দা সরিয়ে ভেতরে উকি দিল। সাথে সাথে জমে ফ্রিজ হয়ে গেল। সেই ছেলেটা আপন মনে বসে ল্যাপটপে কিছু লিখছে। মাঝে মাঝে চোখ বন্ধ করে কি যেন ভাবছে। পাশে রাখা খাতায় নোট করছে। এই ছেলে এখানে কি করছে? তার মানে সন্ধ্যায় সত্যি তাকে দেখেছিল? নাকি ছেলেটা সন্ধ্যারাতে আর মাঝরাতে ভূত হয়ে এসেছে? স্বর্ণ দাঁড়িয়েই রইল। বুঝতে পারছে না কি হচ্ছে। ছেলেটা একটু পর ঘুরে তাকাতেই স্বর্ণকে দেখতে পেল। সেও অবাক হয়ে দাঁড়িয়ে গেল। কয়েক সেকেন্ড সব চুপ। শুধু বাইরে বিদ্যুৎ চমকালো কয়েকবার। বজ্রপাতের তীব্র শব্দে স্বর্ণ ককিয়ে উঠল। ছেলেটা এগিয়ে এসে বলল, আপনি ঠিক আছেন? স্বর্ণ বুঝতে পারল এটা ভূত নয়, মানুষ। কোনোভাবে তাদের বাড়িতে এসেছে। সে আমতা আমতা করে বলল, হ্যাঁ ঠিক আছি। ডিস্টার্ব করলাম আপনাকে? আমি যাই তাহলে। এই না, কোনো ডিস্টার্ব করেননি। ভেতরে এসে বসুন প্লিজ। স্বর্ণ ভেতরে গিয়ে বসল। বসেই তার মনে হল হ্যাংলার মতো সে কেন ভেতরে ঢুকল। ছেলেটা হয়তো ভদ্রতা করে বলেছে। ছেলেটা চেয়ার টেনে স্বর্ণর মুখোমুখি বসে বলল, কেমন আছেন এখন? ভালো। মাথার ব্যথা ঠিক হয়েছে? হুম। তবে মাঝে মাঝে খুব ব্যথা করে। তাহলে এত রাত জেগেছিলেন যে? পড়ছিলাম। সেবার মিডটার্ম পরীক্ষা দিতে পারিনি। এখন দিচ্ছি। ছেলেটা হেসে বলল, ওহ আচ্ছা। হাসিটা কেমন যেন তাচ্ছিল্যের মনে হলেও স্বর্ণ মুগ্ধ হয়ে গেল। কি সুন্দর হাসি। স্বর্ণ বলল, আপনি এখানে কেমন করে এলেন? আপনি জানেন না? না, আমি বাসায় ছিলাম না সারাদিন। এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমি আবিরের ফ্রেন্ড। তাহসিন। ভাইয়ার ফ্রেন্ড। দেখিনি কখনো। আগে একদিন এসেছিলাম। আপনি হয়তো বাড়িতে ছিলেন না। ও, বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছেন তাহলে? বেড়াতে আসেনি, থাকতে এসেছি। ওই একই হলো। উহু, এক না। কিছুদিন আপনাদের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে বসে থাকব। কারণ আমার যাওয়ার জায়গা নেই। স্বর্ণ এই অদ্ভুত কথাবার্তার কিছু বুঝল না। বলল, মানে? একটু বুঝিয়ে বলবেন? মানে আমি বাড়ি থেকে চলে এসেছি। আর ফিরে যাব না। যতদিন নিজের একটা ব্যবস্থা না করতে পারছি ততদিন এখানে থাকতে হবে। স্বর্ণ আতকে উঠে বলল, বাড়ি থেকে চলে এসেছেন কেন? তাহসিন একটু অস্বস্তি নিয়ে বলল, আরেকদিন বলি। স্বর্ণ বুঝতে পারল প্রশ্নটা করা ঠিক হয়নি।
এমনিতেই তাহসিনের কথা শুনে মনে হচ্ছে সে খুব লজ্জিত এখানে থাকতে হবে বলে। স্বর্ণর মন খারাপ হয়ে গেল। সে বলল, আপনি অস্বস্তি নিয়ে থাকবেন না প্লিজ। এই বাড়ির সবাই অনেক বেশি ভালো। তারা কেউ আপনাকে বুঝতেও দেবে না আপনি পরিবারের কেউ নন। এই যেমন ধরুন আমিও ধরতে গেলে এখানে আশ্রিতই। কিন্তু কখনো মনে হয়নি সে কথা। তাহসিন চমকে উঠল। আপনি আশ্রিত মানে? এটা আমার নানার বাড়ি। আমার মা মারা যাওয়ার পর থেকে এখানে থাকি। তাহসিনের মনে পড়ে গেল সেদিনের ডায়েরির কথা। ডায়েরির মেয়েটারও মা ছিল না। তার মানে ডায়েরিটা স্বর্ণর ছিল। কি ভাগ্য! তাহসিন বলল, সরি। আপনি সরি কেন? আমার জন্য আপনাকে এসব বলতে হলো। আরে না, সমস্যা নেই। আপনি এখানে কিছুদিন থাকুন, দেখবেন আর যেতে ইচ্ছে করবে না। তাহসিন হেসে বলল, হ্যাঁ, শশী আন্টিকে আগে থেকেই চিনি। মানুষ হিসেবে তার তুলনা হয় না। হ্যাঁ, বড় মামি বেস্ট। এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষগুলোর একজন। আর উনার হাতের রান্নাও অসাধারণ। অবশ্যই। আর বাকিদের কেমন লাগলো? সবাই খুব আন্তরিক। আরহান, সুমন, দাদু, মোহনা, কেয়া, মুনিরা আন্টি সবাইকেই ভালো লেগেছে। এমন পরিবারে থাকার খুব ইচ্ছে ছিল। আর আপনিও তো। আমিও কি? আপনিও খুব ভালো। এই ভালো শব্দটা এর আগে 1000 জনের মুখে 1000 বার শুনলেও স্বর্ণর কেমন যেন লজ্জা লাগল। তার গাল দুটো ঈষৎ লালচে হয়ে উঠল। তাহসিন সেটা খেয়াল করল না। সে বলল, ঘুমাবেন না? কাল তো পরীক্ষা। শুয়ে পড়া উচিত। সমস্যা নেই। পরীক্ষা দুপুর 12টায়। পরে ঘুমালেও চলবে। আচ্ছা। আপনি ঘুমাবেন এখন? না। এত রাত জেগে কি করছিলেন? লিখছিলাম। কি? ওই একটু লেখালেখি করি। ওয়াও। ওয়াও হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত খুব ভালো কিছু লিখতে পারিনি। লিখতে যখন পারেন তখন ভালো কিছু হয়েই যাবে। নো টেনশন। হয়তো। আপনি যেহেতু আবির ভাইয়ার ফ্রেন্ড, সেই হিসেবে আমাকে তুমি করে বলবেন। আমি আপনার থেকে অনেক ছোট। ঠিক আছে। কিছুক্ষণ নীরবতার পর স্বর্ণ বলল, আমার খিদে পেয়েছিল। তাই বের হয়েছিলাম খেতে। আপনি কিছু খাবেন? তাহসিন হ্যাঁ না কিছু বলল না। স্বর্ণর মনে হল ছেলেটা ক্ষুধার্ত। সে বলল, আপনি থাকুন, আমি খাবার নিয়ে আসছি। রান্নাঘরে সবসময় কিছু না কিছু খাবার থাকে। স্বর্ণ খুঁজে বিস্কিট, কেক, 2টো আপেল আর 2 পেয়ালা সেমাই নিয়ে গেল। তাহসিনের সামনে রেখে বলল, নিন। খাওয়া শুরু করুন। তাহসিন সেমাই বাদে সবই খেল। স্বর্ণ আপেল খেতে খেতে বলল, সেমাইটা নিন না। না ঠিক আছে। স্বর্ণ ভাবল তাহসিন বোধহয় লজ্জা পাচ্ছে। সে পেয়ালাটা নিয়ে তাহসিনের হাতে ধরিয়ে দিয়ে বলল, পুরোটা শেষ করবেন। নো লজ্জা। তাহসিন 1 চামচ মুখে দিয়ে নামিয়ে রাখল। লজ্জিত মুখে বলল, সরি, আমি সেমাই খাই না। স্বর্ণ বলল, সেটা আগে বললেই হতো। না, তুমি এত আগ্রহ করে দিল তাই। হায় রে। স্বর্ণ আর কিছু না বলে আপেলটা ধীরেসুস্থে শেষ করল। তারপর কি মনে করে সে তাহসিনের খাওয়া সেমাইয়ের এঁটো পেয়ালাটা নিয়ে খেতে শুরু করল। খেতে খেতে তাহসিনের চোখে চোখ পড়তেই দেখল তাহসিন তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। স্বর্ণ বোকা বোকা হাসি দিয়ে বলল, শুধু শুধু খাবার নষ্ট করা ঠিক না। খাওয়া শেষে স্বর্ণ প্লেট, পেয়ালাগুলো নিয়ে নিচে চলে গেল। তাহসিন ভাবল স্বর্ণ বোধহয় আর আসবে না।
সে শার্টটা খুলে রেখে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। স্বর্ণ ফিরে এসে দেখল তাসিন ঘুমিয়ে পড়েছে। খালি গায়ে তাসিনকে দেখে স্বর্ণ লজ্জা পেয়ে গেল। তবে চোখ সরাতে পারল না, নিজেই নিজেকে শাসন করল, এ কি কাজ স্বর্ণ। কিন্তু চোখ দুটো শুনল না। খুঁটিয়ে দেখতে লাগল সামনের মানুষটাকে। বড় চুলগুলো কপাল ঢেকে দিয়েছে, লম্বাটে মুখ, চাপা দাড়ি, খাড়া নাক, শ্যামলা গায়ের রং। পাশ ফিরে শুয়ে থাকায় গলার পাশে ঘাড়ের দিকটায় একটা কালো কুচকুচে তিল দেখা যাচ্ছে। সুন্দর স্বাস্থ্য, বুক, পেট। স্বর্ণর মনে হল তার এবার থামা উচিত, বেশি বিশ্লেষণ হয়ে যাচ্ছে। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামল। স্বর্ণর শীত শীত লাগতে লাগল। সে খেয়াল করল তাসিনও শরীরটা গুটিয়ে নিয়েছে। স্বর্ণ কাঁথাটা তাসিনের গায়ে দিয়ে দিল। কাছে যেতেই স্বর্ণ শুনতে পেল তাসিন বিড়বিড় করে কি যেন বলছে। কিছু বোঝা না গেলেও স্বর্ণ একটা শব্দ বুঝতে পারল, মা। তার চোখ অজান্তেই ভিজে গেল। আর যে কাজটা কখনো করে না সেটা করল। সেখানেই বসে কাঁদতে শুরু করল। মায়ের কথা, বাবার কথা, মরে যাওয়া আদরের বিড়ালটার কথা, না পূরণ হওয়া শখগুলোর কথা সব মনে করে কাঁদতে লাগল। এতদিন সবকিছু জমেছিল, এখন সে কান্নার জায়গা পেয়েছে। তাহসিনের ঘুম ভাঙল বজ্রপাতের শব্দে। সে চোখ খুলে দেখতে পেল স্বর্ণ তার সামনে ফ্লোরে বসে আছে, ঠোঁট উল্টে কাঁদছে। চোখের পানিতে জামা ভিজে গেছে। সামনের কয়েকটা খোলা চুল চোখের পানিতে ভিজে গলার কাছটায় লেপ্টে আছে। তাহসিনের মনে হল সামনে যেন রূপকথার রাজকন্যা পাতালপুরীতে বন্দিনী হয়ে শোকে দুঃখে কেঁদে ভাসাচ্ছে। তাহসিন কিছু বলতে পারল না, হাঁ করে চেয়েই রইল। তাহসিনের চোখে চোখ পড়তেই স্বর্ণ কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কোনো মতে উঠে একদৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। তাহসিন ওকে ডাকতে ডাকতে ঘর থেকে বের হল, কিন্তু আর সামনে গেল না। সকাল হয়ে এসেছে, চারদিক ফর্সা হয়ে গেছে। করিডোরের একপাশে লাগানো নয়নতারা গাছে বৃষ্টি ভেজা ফুলগুলো মৃদু বাতাসে দোল খাচ্ছে। স্বর্ণ দৌড়ে গিয়ে সোজা বড় মামির সাথে ধাক্কা খেল। শশী অবাক হয়ে বললেন, তোর মাথা খারাপ হয়ে গেছে স্বর্ণ? এত সকালও এভাবে অন্ধের মতো ছুটছিস কেন? আর তোর এই অবস্থা কেন? স্বর্ণ উত্তর দিলও না, ঘুরে নিজের ঘরে চলে গেল। শশী বুঝতে পারলেন না কি সমস্যা। তিনি হঠাৎ লক্ষ্য করলেন তাহসিনের ঘরের আলো ঝালানো। ছেলেটা দরজায় দাঁড়িয়ে আছে, খালি গায়ে, এলোমেলো চুল। শশীর ভীষণ ভয় হল। এতগুলো মেয়ে বাড়িতে, বাইরের একটা ছেলেকে বাড়িতে রাখা কি ঠিক হল? আজ কি হয়েছে তাও তো বোঝা গেল না। স্বর্ণ সকাল 9টা পর্যন্ত ঘুমের ভান করে পড়ে রইল। ঘুম আসেনি এক ফোঁটাও। এই পাগলামিটা সে কি করে করল? 12টায় পরীক্ষা। স্বর্ণ উঠে খেয়েদেয়ে তৈরি হয়ে নিল। ভয় ভয় ছিল বড় মামি আবার কি বলবে সেটা ভেবে, কিন্তু কিছু বলল না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। দিনটা মেঘলা, আকাশর যেন ভীষণ মন খারাপ, যে কোনো মুহূর্তে কেঁদে দুনিয়া ভাসাবে। স্বর্ণ বের হবে, কিন্তু চশমা খুঁজে পাচ্ছে না। সকাল থেকেই দেখেনি। বিরক্ত লাগছে তার, দেরি হয়ে যাচ্ছে। সবসময় তার কাছে এক্সট্রা চশমা থাকে। অ্যাক্সিডেন্টে একটা ভাঙার পর এখন অন্যটা ব্যবহার করছে। স্বর্ণর মনে হল চশমা তাহসিনের ঘরে নেই তো। কাল রাতে বোধহয় খুলে রেখেছিল। স্বর্ণর তাহসিনের সামনে যেতে লজ্জা লাগছিল, তবুও বাধ্য হয়ে গেল। চশমা ছাড়া সে অচল। ঘরে গিয়ে দেখল তাহসিন নেই। টেবিলের উপর স্বর্ণর চশমা যত্ন করে রেখে দিয়েছে ছেলেটা।
স্বর্ণ চশমাটা নিয়ে বের হতে গিয়ে হাতে টান লেগে একটা খাতা পড়ে গেল। এই খাতাতেই গতরাতে তাহসিন লিখছিল। খাতাটা উঠিয়ে রাখতে গিয়ে স্বর্ণর চোখে পড়ল শেষ পাতাটা। তাতে কলম দিয়ে স্কেচ করা, যেন আনমনে কলম হাতে নিয়ে এঁকে ফেলেছে। ছবিটা একটা মেয়ের। সবচেয়ে বড় কথা, মেয়েটা স্বর্ণ নিজেই। স্বর্ণ অবাক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল ছবির দিকে। খেয়াল করল ছবির নিচে তারিখ দেয়া। তারিখটা তার অ্যাক্সিডেন্টের একদিন পরের তারিখ। স্বর্ণ কাপা হাতে খাতাটা জায়গামতো রেখে ঘর থেকে বের হয়ে গেল। এটা কি হলো? কেয়া বসে আছে একটা রেস্টুরেন্টে। সুন্দর খোলামেলা পরিবেশ। সে অপেক্ষা করছে তার হবু বরের জন্য। লোকটার সাথে একবারও কথা হয়নি তার। গতকাল শুধু ফোনে টেক্সট করে বলেছে এখানে এই সময়ে থাকতে। কেয়া চলে এসেছে অনেকক্ষণ আগেই। তার আসার খবর নেই। কেয়ার তাতে ভালোই লাগছে। অস্বস্তি কাটছে আস্তে আস্তে। সে প্রস্তুতি নিয়ে নিল লোকটার সাথে স্বাভাবিক ব্যবহার করার। এই জীবনে সে বহু ছেলের সাথে মিশেছে। পড়াশোনার প্রয়োজনে মিশতে হয়েছে, কিন্তু জোরতা কাটিয়ে উঠতে পারেনি কোনো দিন। ওর চেয়ে এখনকার স্কুলের মেয়েরাও বুঝি বেশি অ্যাডভান্স। সরি, অনেকটা দেরি করে ফেললাম। কেয়ার ভাবনার রেশ কাটল নাহিয়ানের কথা শুনে। লোকটা কখন এসে দাঁড়িয়েছে বুঝতেও পারেনি কেয়া। লোকটার নাম নাহিয়ান মির্জা। একটা সফটওয়্যার কোম্পানিতে ভালো বেতনে চাকরি করে। দেখতে বেশ ভালোই। গায়ের রং ফর্সা, গোলগাল মুখ, হাইট মাঝারি, স্বাস্থ্য সুন্দর। খানিকটা শুচিবায়ু আছে বলে মনে হয়, কারণ বসার সাথে সাথেই তিনি জায়গাটা টিস্যু দিয়ে মুছে নিলেন। টেবিল ক্লথের এক জায়গা একটু ময়লা। সেদিকে ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। কেয়া নাহিয়ানের প্রশ্নের উত্তর দিয়ে বলল, না, সমস্যা নেই। এসেছ কতক্ষণ? আধ ঘন্টা হবে। আমি রিয়েলি সরি। একটা কাজ পড়ে গিয়েছিল, নইলে তোমাকে এতক্ষণ বসিয়ে রাখতাম না। কেয়ার প্রথমেই মেজাজ খারাপ হলো তাকে তুমি বলো সম্বোধন করার কারণে। এই ছেলের সাথে তার আগে কথা হয়নি। আবার কেয়া এত ছোটও না যে তাকে ফট করে তুমি বলে ফেলা যায়। ভদ্রতার একটা ব্যাপার আছে, যতই বিয়ে ঠিক হোক না কেন। নাহিয়ান বলল, তোমার মন খারাপ? কেয়া মৃদু হাসার চেষ্টা করে বলল, না। ওয়েটার বয় সেই সময় খাবার নিয়ে এল। কেয়ার জন্য কোল্ড কফি, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর আইসক্রিম। নাহিয়ানের জন্য দুটো স্যান্ডউইচ আর কোক। কেয়া অবাক হয়ে বলল, অর্ডার কখন দিলেন? কিসের মধ্যে কি? আর এত আমি খাবো কি করে? নাহিয়ান খানিকটা বিব্রত হয়ে ওয়েটারকে ডাকল। বলল, আমরা অর্ডার করেছি কিছু। না জেনেই এসব কেন আনলা? নিয়ে যাও। ওয়েটার অপরাধী মুখ করে কেয়ার সামনে থেকে খাবারগুলো নিয়ে গেল। কেয়া কাহিনী কিছু বুঝতে পারল না। এমন হওয়ার কারণ কি? নাহিয়ান জিজ্ঞেস করল, কি খাবে তুমি বলো। কিছু খাবো না। উহু, কিছু খেতেই হবে। খেতে খেতে কথা বলবো। আচ্ছা, কোক খাবো। কোক খাওয়া যায় না, পান করতে হয়। বলে নাহিয়ান নিজেই হাসতে লাগল। অসহ্য হাসি। কেয়ার মনে হল নাহিয়ান কেয়ার জন্য কোক আনতে বলে নিজের জন্য তখনকার আনা স্যান্ডউইচ খেতে খেতে বলল, তোমার ফাইনাল পরীক্ষা কবে শেষ হবে? 4 মাস পর। তার মানে আমার এতদিন ওয়েট করতে হবে? এতদিন কোথায়? মাত্র তো 4 মাস। আমার মনে হচ্ছে অনেক অল্প সময়। 4 মাস মানে কতগুলো দিন। থাকব কি করে? সরাসরি কেয়ার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল নাহিয়ান। কেয়া বিব্রত হয়ে বলল, এতদিন যেভাবে ছিলেন সেভাবে। 4 মাস কোনো বড় ব্যাপার নয়।
নাহিয়ান মাথা নেড়ে বলল, এটা আর ওটা এক হলো না। তুমি বুঝবে না। যাই হোক, বিয়ের পর প্ল্যান কি? পড়াশোনা করবে আরও নাকি চাকরি? হায়ার স্টাডিজের ইচ্ছে আছে আমার। দেখা যাক। আগে বিয়ে হোক। তুমি কি একটা কথা জানো, আমাদের বাড়ির মেয়ে বউরা কখনো এভাবে জামা পরে বের হয় না। সবসময় বোরকা পরে। তুমিও এখন থেকে বোরকা পরবে। ভ্রু প্ল্যাক করা মনে হচ্ছে তোমার। সেটাও আর কর যাবে না। কেয়া বিরক্তি চেপে বলল, বিয়ের পর ঠিক করে নেব। না, এখন থেকেই অভ্যাস করতে হবে। নইলে হবে না। চেষ্টা করব। আর তোমার কি ছেলে বন্ধু আছে? থাকলে বাদ দিয়ে দাও। বিয়ের পর ছেলে নিয়ে মোজ মাস্তি করা যাবে না। সরকারি মেডিকেলের ছাত্রী তুমি। ছেলে বন্ধু নিশ্চয়ই আছে। কেয়া কিছু বলল না। নাহিয়ান বলতেই থাকল, এখন থেকে ভাইদের সাথেও কম মিশবে। তোমার কাজিন ব্রাদাররাও তো বড় বড়। কাজিনদের সাথে বেশি ফ্রি থাকাও আমার মা পছন্দ করেন না। কেয়া অবাক হয়ে চেয়ে রইল। নাহিয়ান কিছু বলতে যাচ্ছিল। কেয়া বলে উঠল, আপনি শুধু শুধু দেখা করে সময় নষ্ট করেছেন। তার চেয়ে ভালো হতো আপনার ফ্যামিলি কি কি পছন্দ করে না করে, বিয়ের পর আমাকে কেমন করে থাকতে হবে সেটা কাগজে লিখো লিস্ট করে দিয়ে দিতেন। তাহলে আমার মনেও থাকতো ভালো। নাহিয়ানের গলায় খাবার আটকে গেল। সে অনবরত কাশতে লাগল। কেয়া পানির বোতল এগিয়ে দিয়ে উঠে চলে এল। মুনিরা মেয়ের কথা শুনে রেগে আগুন হয়ে গেলেন। মুখ ঝামটা দিয়ে বললেন, ছেলেটা খারাপ কি বলেছে? তুই আমাকে দেখা কোনো কথাটা খারাপ? বোরকা পরতে বলেছে, ছেলেদের সাথে মিশতে মানা করেছে, এগুলো খারাপ কথা? এর জন্য তুই বিয়ে করবি না? এটা কোনো কথা? মা উনি এসব বিয়ের পরেও বলতে পারতেন। আরও সুন্দরভাবে বলতে পারতেন। মানছি কথাগুলো ভালো, কিন্তু এসব এখন বলার সময়? যার সাথে বিয়ে হবে তার পছন্দ অপছন্দ না জেনে, তার সাথে ভালোভাবে পরিচিত না হয়েই কতগুলো আদেশ দিয়ে দিল, যেন আমি তার বিয়ে করা বউ। এমন ছেলে আমাকে সুখী রাখতে পারবে বলো? সারা জীবন খোঁটা দিয়ে যাবে। সব ইচ্ছের বিরুদ্ধে চাপিয়ে দেবে। হয়েছে তোর। এসব আজগুবি কথা শুনতে চাই না। হীরের টুকরো একটা ছেলে। কোনো স্ক্যান্ডাল নেই, ফ্রেশ ইমেজ, রাজপুত্রের মতো দেখতে। এমন ছেলে আজকের দিনে তুই পাবি? মা, আমার কাছে যদি সত্যিকারের রাজপুত্রও আসে, আর তার মধ্যে মোরালিটির অভাব থাকে, আমি তাকে বিয়ে করব না। আর এই ছেলে দেখতে মোটেও রাজপুত্র নয়। সব কথা হয়ে গেছে। এখন বিয়ে বন্ধ করা যাবে না। ওকেই তোর বিয়ে করতে হবে। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। কেয়া কথা না বাড়িয়ে চলে গেল। সে তর্ক করতে পারে না। মায়ের মুখের উপর কথাও বলতে পারে না কখনো। নাহিয়ানকেই তার বিয়ে করতে হবে। কেয়ার এই মুহূর্তে ভীষণ আফসোস হল। তার একটা বয়ফ্রেন্ড থাকলে এখন সে পালিয়ে যেতে পারত। স্বর্ণ পরীক্ষা শেষে বের হয়ে দেখল বাইরে ভীষণ বৃষ্টি। সে ভিড়ের মধ্যে অতি কষ্টে বাসে উঠল। বাস থেকে নামার পর কিছুটা পথ যেতে হয়। স্বর্ণ এতটুকু হেঁটেই যায়। কখনো বা রিকশা নেয় ক্লান্ত থাকলে। আজ হাঁটা যাবে না। রাস্তায় প্রায় হাঁটু পানি। রিকশা নেই একটাও। সন্ধ্যার মতো অন্ধকার হয়ে এসেছে চারপাশে। ঘড়িতে বাজে 5টা। আরও 2 ঘন্টা বাকি সূর্য ডুবতে। এদিকে কালি গোলা আধারে কিছু দেখাও যাচ্ছে না। স্বর্ণর চশমার কাচ বারবার বৃষ্টির পানির ছিটায় ঘোলা হয়ে যাচ্ছে। হঠাৎ তার সামনে একটা রিকশা থামল। রিকশার ভেতর থেকে তাহসিনের কণ্ঠ শোনা গেল, এই স্বর্ণ, দাঁড়িয়ে ভিজছ কেন? রিকশায় ওঠো।
স্বর্ণ কথা না বলে রিকশায় উঠে বসল। রিকশাটা ছোট, তার গায়ের সাথে তাহসিনের গা লেগে যাচ্ছে। দুজনেই যতটুকু সম্ভব দুদিকে চেপে বসল। তাহসিন জিজ্ঞেস করল, পরীক্ষা কেমন হয়েছে? ভালোই। আর বাকি আছে? না, এরপর রবিবার থেকে ক্লাস। তাহসিন অন্য কথা বলতে লাগল। গতকাল রাতের কথা তুলল না। স্বর্ণ খুশিই হল। অবশ্য সে মনে মনে ঠিক করে রেখেছিল তাহসিন তাকে কোনো প্রশ্ন করলে সে উল্টো খাতার ছবিটার কথা জিজ্ঞেস করবে। চলবে।